আজকে আমরা কথা বলবো জার্ড ডায়মন্ডের লেখা গানস জার্মস অ্যান্ড স্টিল বইটি নিয়ে। ভাবো, তুমি 1500 সালের পৃথিবীতে দাঁড়িয়ে আছো। তখন পৃথিবীর বিভিন্ন মহাদেশে মানুষ বাস করছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গায় মানুষ আছে, সব জায়গায় সংস্কৃতি আছে, সব জায়গায় ভাষা আছে। কিন্তু কয়েক শতাব্দী পরে পৃথিবীতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ইউরোপের মানুষ সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তারা আমেরিকা দখল করে, তারা আফ্রিকায় শক্তি প্রতিষ্ঠা করে, তারা অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সেই সময়ে আমেরিকার আদিবাসীরা ইউরোপ দখল করতে যায়নি, আফ্রিকার মানুষ ইউরোপ আক্রমণ করেনি, অস্ট্রেলিয়ার আদিবাসীরাও পৃথিবী জয় করতে বের হয়নি। তাহলে প্রশ্নটা খুবই অস্বস্তিকর। কেন কেন কিছু সভ্যতা পৃথিবী জয় করলো আর কিছু সভ্যতা পিছিয়ে পড়লো? অনেক মানুষ ইতিহাসে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছে কিছু জাতি নাকি অন্য জাতির চেয়ে বেশি বুদ্ধিমান। কিন্তু এই ধারণা শুধু ভুল নয়, বিপজ্জনকও। কারণ ইতিহাসের প্রকৃত কারণ অনেক গভীরে লুকিয়ে আছে। এই রহস্যের উত্তর খুঁজতে প্রায় 25 বছর গবেষণা করেছিলেন জীববিজ্ঞানী এবং ইতিহাসবিদ জার্ড ডায়মন্ড। তার গবেষণার ফল হলো এই বিখ্যাত বই গানস জার্মস অ্যান্ড স্টিল। এই বই একটি বিশাল প্রশ্নের উত্তর খোঁজে। মানব সভ্যতার ভাগ্য কি মানুষের বুদ্ধিমত্তা নির্ধারণ করেছে, নাকি পৃথিবীর পরিবেশ? একটি ছোট গল্প। 1972 সালে নিউগিনি দ্বীপে একটি ঘটনা ঘটে। নিউগিনির একজন রাজনীতিবিদ ছিলেন যার নাম ইয়ালি। একদিন তিনি জার্ড ডায়মন্ডকে একটি প্রশ্ন করেন। সেই প্রশ্নটি ছিল, কেন তোমাদের ইউরোপীয়দের কাছে এত কার্গো, এত প্রযুক্তি, এত জিনিসপত্র আছে আর আমাদের কাছে এত কম? এই প্রশ্নটি ছিল খুব সাধারণ, কিন্তু এর ভিতরে লুকিয়ে ছিল মানব ইতিহাসের সবচেয়ে গভীর রহস্য। কেন পৃথিবীর কিছু সমাজ দ্রুত উন্নত হয়েছে আর কিছু সমাজ নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় এক বিশাল বৈজ্ঞানিক অনুসন্ধান। বইটির মূল ধারণা, এই বইয়ের মূল যুক্তি খুবই অবাক করা। মানব সভ্যতার শক্তি মূলত 3টি জিনিস দ্বারা গঠিত হয়েছে। এগুলো হলো গানস, উন্নত অস্ত্র ও সামরিক প্রযুক্তি; জার্মস, রোগ ও জীবাণু; আর স্টিল, ধাতব প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই 3টি জিনিস হঠাৎ করে তৈরি হয়নি। এগুলোর পেছনে কাজ করেছে আরও গভীর কারণ। সেটা হচ্ছে ভূগোল, অর্থাৎ পৃথিবীর মানচিত্র। কোন মহাদেশে কোন গাছ জন্মায়, কোথায় কোন প্রাণী পাওয়া যায়, কোন অঞ্চলে কৃষি সহজ, কোন অঞ্চলে প্রযুক্তি দ্রুত ছড়ায়, এই সমস্ত জিনিস মিলেই হাজার হাজার বছরের মধ্যে সভ্যতার পথ নির্ধারণ করেছে। কৃষি, সভ্যতার প্রথম বিপ্লব। মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছিল প্রায় 10,000 বছর আগে। মানুষ তখন শিকার ও ফল সংগ্রহ করে বেঁচে থাকত। কিন্তু হঠাৎ পৃথিবীর কিছু অঞ্চলে মানুষ শুরু করলো কৃষি। কৃষি মানে শুধু খাবার উৎপাদন নয়, কৃষি মানে স্থায়ী বসতি, জনসংখ্যা বৃদ্ধি, শহর তৈরি, বিভিন্ন পেশা তৈরি। যখন কৃষি শুরু হলো তখন সমাজে প্রথমবারের মতো কিছু মানুষ কৃষিকাজ না করেও বাঁচতে পারলো। তখন কেউ হলো সৈনিক, কেউ হলো কারিগর, কেউ হলো বিজ্ঞানী, কেউ হলো শাসক। এভাবেই তৈরি হলো জটিল সভ্যতা। কিন্তু পৃথিবীর সব জায়গায় কৃষি একই সময়ে শুরু হয়নি। এটাই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। কেন কিছু জায়গায় কৃষি আগে শুরু হয়েছিল? পৃথিবীর সব অঞ্চলে সব ধরনের উদ্ভিদ জন্মায় না। কিছু গাছ মানুষের জন্য খুবই উপকারী, যেমন গম, ধান, যব। এই গাছগুলো সহজে চাষ করা যায় এবং অনেক খাদ্য দেয়। এই ধরনের গাছ প্রথম পাওয়া গিয়েছিল মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া অঞ্চলে। ফলে সেই অঞ্চলে কৃষি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে অনেক অঞ্চলে এই ধরনের গাছ ছিল না, ফলে সেখানে কৃষি শুরু হতে অনেক সময় লাগে। এটাই মানব ইতিহাসে প্রথম বড় পার্থক্য তৈরি করে। পশু প্রযুক্তির গোপন শক্তি। এখন আরেকটি বিষয় ভাবো, মানুষ শুধু গাছ চাষ করেনি, কিছু প্রাণীকেও পোষ মানিয়েছে, যেমন ঘোড়া, গরু, ভেড়া, ছাগল। এই প্রাণীগুলো মানুষকে অসাধারণ সুবিধা দিয়েছে। তারা দিয়েছে খাবার, দুধ, শক্তি, পরিবহন। একটি ঘোড়া বা গরু মানুষের কাজ কয়েক গুণ সহজ করে দেয়। কিন্তু পৃথিবীর সব জায়গায় এই ধরনের প্রাণী ছিল না। উদাহরণ হিসেবে আমেরিকায় ঘোড়া ছিল না, অস্ট্রেলিয়ায় বড় পোষ মানানোর মতো প্রাণী ছিল না। ফলে প্রযুক্তি ও কৃষির উন্নয়ন সেখানে ধীর ছিল। এই পর্যন্ত আমরা যা বুঝলাম তা হলো মানব সভ্যতার পার্থক্যের শুরু হয়েছিল ভূগোল থেকে। কোথায় কোন গাছ ছিল, কোথায় কোন প্রাণী ছিল, কোথায় কৃষি সহজ ছিল। এই ছোট ছোট পার্থক্য হাজার বছরের মধ্যে বিশাল ইতিহাস তৈরি করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে রোগ পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে, কিভাবে কিছু রোগ পুরো মহাদেশের মানুষকে ধ্বংস করেছে, এবং কিভাবে প্রযুক্তি, যুদ্ধ ও পরিবেশ মিলিয়ে তৈরি হয়েছে আধুনিক পৃথিবী।
সে অবাক করা গল্প নিয়ে আমরা এগোবো। ভাবো, তুমি 1520 সালে আমেরিকায় দাঁড়িয়ে আছো। মেক্সিকোর বিশাল শহর টেনোচটিটলান আজটেক সভ্যতার রাজধানী। সেই সময় পৃথিবীর অন্যতম বড় শহর। শহরটি ছিল উন্নত, সংগঠিত এবং শক্তিশালী, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই শক্তিশালী সভ্যতা ধ্বংস হয়ে যায়। এবং আশ্চর্যের বিষয় হলো, এই ধ্বংসের পেছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল না বন্দুক, না তলোয়ার, সবচেয়ে বড় অস্ত্র ছিল রোগ, জার্মস, অদৃশ্য অস্ত্র। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি হলো জীবাণু বা জার্মস। আমরা সাধারণত যুদ্ধ, রাজনীতি বা সেনাবাহিনীকে ইতিহাসের বড় শক্তি মনে করি, কিন্তু অনেক সময় ইতিহাসকে বদলে দিয়েছে ক্ষুদ্র অণুজীব। যখন ইউরোপীয়রা আমেরিকায় পৌঁছায়, তারা সঙ্গে নিয়ে আসে কিছু রোগ, যেমন গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা। এই রোগগুলো ইউরোপে অনেক বছর ধরে ছিল, ফলে ইউরোপীয়দের শরীরে ধীরে ধীরে এই রোগগুলোর বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছিল। কিন্তু আমেরিকার মানুষ কখনো এই রোগগুলোর মুখোমুখি হয়নি, ফলে যখন এই রোগগুলো সেখানে পৌঁছায়, তখন তা হয়ে ওঠে এক ভয়ঙ্কর মহামারী। কিছু অঞ্চলে 90% মানুষ মারা যায়। ভাবো, একটি সভ্যতা যেখানে 10 জন মানুষের মধ্যে 9 জনই হঠাৎ মারা যাচ্ছে, এমন পরিস্থিতিতে কোনো সমাজ টিকে থাকা প্রায় অসম্ভব। এই কারণে ইউরোপীয়দের জয় অনেক সময় যুদ্ধের কারণে নয়, বরং রোগের কারণে সম্ভব হয়েছে। রোগ কোথা থেকে এলো? এখন প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর রোগগুলো ইউরোপে তৈরি হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পশুপালনে। অনেক বড় সংক্রামক রোগ আসলে এসেছে প্রাণী থেকে। যখন মানুষ হাজার বছর ধরে গরু, ভেড়া, ছাগল এবং অন্যান্য প্রাণীর কাছাকাছি বাস করে, তখন কিছু জীবাণু প্রাণী থেকে মানুষের শরীরে অভিযোজিত হয়েছে। উদাহরণ হিসেবে গুটি বসন্ত সম্ভবত এসেছে গবাদি পশু থেকে। এ কারণে যেসব অঞ্চলে মানুষ দীর্ঘদিন ধরে পশুপালন করেছে, সেখানে নতুন রোগ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এই রোগগুলোর পরে মানব সমাজে ছড়িয়ে পড়ে। অন্যদিকে যেসব অঞ্চলে বড় গৃহপালিত প্রাণী ছিল না, সেখানে এই ধরনের রোগও তৈরি হয়নি, ফলে সেই সমাজগুলো পরে অন্য অঞ্চলের রোগের সামনে খুব দুর্বল হয়ে পড়ে। প্রযুক্তি এবং যুদ্ধ। এখন আমরা বইটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখি, গানস এবং স্টিল। ইউরোপীয়দের কাছে শুধু রোগই ছিল না, তাদের কাছে ছিল উন্নত প্রযুক্তি, যেমন বন্দুক, ইস্পাতের তলোয়ার, উন্নত জাহাজ। এই প্রযুক্তিগুলো তাদের যুদ্ধের ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। কিন্তু আবার প্রশ্ন আসে, কেন এই প্রযুক্তি ইউরোপে তৈরি হলো? কেন এই সময় পৃথিবীর সব জায়গায় একই প্রযুক্তি তৈরি হয়নি? ভূগোলের লুকানো প্রভাব। জিয়ার্ড ডায়মন্ড এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখান। পৃথিবীর মহাদেশগুলো একে অপরের থেকে আলাদা, বিশেষ করে ইউরেশিয়া মহাদেশের আকৃতি। ইউরেশিয়া পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত, অর্থাৎ একই অক্ষাংশে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এর মানে হলো, এক অঞ্চলের গাছ, প্রাণী, প্রযুক্তি এবং ধারণা সহজে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, কারণ জলবায়ু প্রায় একই থাকে। কিন্তু আমেরিকা এবং আফ্রিকার মহাদেশগুলো প্রধানত উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত। এতে একটি সমস্যা তৈরি হয়। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গেলে জলবায়ু দ্রুত বদলে যায়, ফলে কৃষি, প্রাণী এবং প্রযুক্তি সহজে ছড়াতে পারে না। এই ভৌগোলিক পার্থক্য হাজার বছরের মধ্যে বিশাল প্রভাব ফেলেছে। প্রযুক্তির প্রভাব। যখন একটি অঞ্চলে নতুন প্রযুক্তি তৈরি হয়, তখন সেটি দ্রুত অন্য অঞ্চলে ছড়িয়ে পড়লে সভ্যতা দ্রুত উন্নত হয়। উদাহরণ হিসেবে চাকা, লোহার প্রযুক্তি, কৃষি প্রযুক্তি। ইউরেশিয়ায় এই প্রযুক্তিগুলো দ্রুত ছড়িয়ে পড়েছিল, ফলে অনেক সমাজ একসাথে উন্নত হতে পেরেছিল। কিন্তু যেসব অঞ্চলে প্রযুক্তি ছড়াতে বাধা ছিল, সেখানে উন্নয়ন ধীর ছিল। এ পর্যন্ত আমরা বুঝলাম মানব ইতিহাসে 3টি বড় শক্তি ভূমিকা রেখেছে: রোগ, প্রযুক্তি এবং ভূগোল। এই 3টি শক্তি মিলেই তৈরি করেছে পৃথিবীর বিভিন্ন সভ্যতার ভাগ্য। কিন্তু এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখনও বাকি, কারণ শেষ অংশে আমরা দেখব মানব ইতিহাসের এই ব্যাখ্যা আমাদের আজকের পৃথিবীকে কিভাবে বুঝতে সাহায্য করে এবং কেন এই বইটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর একটি। মানব ইতিহাসের আসল শিক্ষা। এখন পর্যন্ত আমরা একটি বড় বিষয় দেখেছি, পৃথিবীর বিভিন্ন সমাজের মধ্যে যে বিশাল পার্থক্য তৈরি হয়েছে, তার পেছনে প্রধান কারণ মানুষের বুদ্ধিমত্তা নয়, বরং তার পেছনে কাজ করেছে ভূগোল, পরিবেশ এবং ইতিহাসের দীর্ঘ প্রক্রিয়া। এই ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করেছে যে কিছু জাতি অন্যদের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি উন্নত। কিন্তু এই বই দেখায় এই ধারণা ভুল। পৃথিবীর বিভিন্ন সমাজের উন্নয়নের পার্থক্য মূলত এসেছে পরিবেশগত সুযোগ এবং সীমাবদ্ধতা থেকে। ভূগোলের শক্তি। ধরো, পৃথিবীর মানচিত্রটিকে একটি বিশাল পরীক্ষাগারের মতো। কিছু অঞ্চলে মানুষ পেয়েছিল এমন গাছ যা সহজে চাষ করা যায়, কিছু অঞ্চলে মানুষ পেয়েছিল এমন প্রাণী যেগুলো সহজে পোষ মানানো যায়। এই ছোট ছোট সুবিধাগুলো সময়ের সাথে সাথে বিশাল পার্থক্য তৈরি করেছে।
যেখানে কৃষি দ্রুত শুরু হয়েছে সেখানে জনসংখ্যা দ্রুত বেড়েছে, যেখানে জনসংখ্যা বেশি হয়েছে সেখানে নতুন পেশা তৈরি হয়েছে। কেউ হয়েছে কারিগর, কেউ হয়েছে বিজ্ঞানী, কেউ হয়েছে সৈনিক। এভাবেই ধীরে ধীরে তৈরি হয়েছে জটিল সভ্যতা। প্রযুক্তি কিভাবে সমাজ বদলে দেয়? যখন একটি সমাজে প্রযুক্তি তৈরি হয় তখন সেই প্রযুক্তি আরও নতুন প্রযুক্তির জন্ম দেয়। লোহার প্রযুক্তি তৈরি হলে উন্নত অস্ত্র তৈরি হয়, উন্নত অস্ত্র তৈরি হলে যুদ্ধের ফলাফল বদলে যায়। জাহাজ তৈরি হলে মানুষ নতুন মহাদেশে পৌঁছাতে পারে। এইভাবে প্রযুক্তি ধীরে ধীরে একটি সমাজকে অন্য সমাজের তুলনায় অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। রোগ ইতিহাসের নীরব শক্তি। আমরা প্রায় ইতিহাসকে যুদ্ধ এবং রাজাদের গল্প হিসেবে দেখি, কিন্তু অনেক সময় ইতিহাসের সবচেয়ে বড় শক্তি ছিল এমন কিছু যা মানুষ চোখেও দেখতে পায় না। সেটা হচ্ছে রোগ। যখন ইউরোপীয়রা আমেরিকায় পৌঁছায় তখন তাদের সাথে থাকা রোগগুলো পুরো মহাদেশের জনসংখ্যাকে ধ্বংস করে দেয়। এই কারণে অনেক সমাজ ইউরোপীয়দের আগমনের আগেই দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ ইতিহাসের অনেক বড় পরিবর্তন ঘটেছে অদৃশ্য জীবাণুর কারণে। ইতিহাসকে নতুনভাবে দেখা। এই বই আমাদের ইতিহাসকে নতুনভাবে দেখতে শেখায়। আমরা সাধারণত ভাবি ইতিহাস তৈরি করে মহান নেতা বা বড় যুদ্ধ, কিন্তু বাস্তবে ইতিহাসের পেছনে কাজ করে আরও বড় শক্তি। ভূগোল, পরিবেশ, প্রযুক্তি, রোগ, এই শক্তিগুলো হাজার হাজার বছরের মধ্যে ধীরে ধীরে সমাজকে গঠন করে। আধুনিক পৃথিবীর সাথে সম্পর্ক। এই বইয়ের শিক্ষা শুধু অতীত বোঝার জন্য নয়, এটি আমাদের আজকের পৃথিবীকে বোঝাতেও সাহায্য করে। আজ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক পার্থক্য আছে। কিছু দেশ খুব ধনী, কিছু দেশ এখনও উন্নয়নের পথে। এই পার্থক্যগুলো বোঝার জন্য আমাদের শুধু বর্তমান রাজনীতি বা অর্থনীতি নয়, ইতিহাসের গভীর প্রক্রিয়াগুলোকে বুঝতে হবে। এই বই আমাদের মনে করিয়ে দেয় মানব সমাজের ভাগ্য অনেক সময় এমন শক্তি দ্বারা গঠিত হয় যেগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ভাবো, একটি ছোট গাছ কোথায় জন্মায়, একটি প্রাণী কোথায় পোষ মানানো যায়, একটি রোগ কোথায় ছড়ায়। এই ছোট ছোট বিষয়গুলো হাজার বছরের মধ্যে মানব সভ্যতার পথ নির্ধারণ করেছে। এই কারণে গানস, চার্মস অ্যান্ড স্টিল শুধু একটি ইতিহাসের বই নয়, এটি একটি বই যা আমাদের শেখায় মানব ইতিহাস বুঝতে হলে আমাদের শুধু মানুষকে নয়, পুরো পৃথিবীকেই বুঝতে হবে। এবং যখন আমরা সেই বড় ছবিটা দেখতে শিখি তখন আমরা বুঝতে পারি মানব সভ্যতার গল্প আসলে শুধু মানুষের গল্প নয়, এটি পৃথিবীর গল্প।